সম্মানিত ভিউয়ার্স, আমরা এসেছি বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত নওয়াব আব্দুল লতিফ তার যে জন্মভিটা সেখানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে ঢোকার যে মেইন ফটক দেখতে পাচ্ছি আমরা, এরপর সেই পুরোনো আমলের বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে এখানে কোনো জনমানবহীন তেমন কোনো জনগণ এখানে দেখা যাচ্ছে না, বা তার কোনো পূর্বপুরুষ এখানে তাদের কোনো বংশধর এখানে বাস করেন কিনা সেটাও আসলে ঠিক জানা যাচ্ছে না। তবে আমরা এটা বলতে পারি যে নওয়াব আব্দুল লতিফ তিনি 1828 সালে তিনি জন্মগ্রহণ করেন। তদানীন্তন ফরিদপুরের ভূষণা পরগনার রাজাপুর গ্রামে, আর বর্তমান হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী থানার রাজাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার বাবা ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, ক্যালকাটার দেওয়ানি কোর্টে তিনি আইন পেশা নিয়ে ব্যস্ত থাকতেন। তখন তার নাম ছিল ফকির মাহমুদ, এবং তিনি চেয়েছিলেন যে তার ছেলে যেন বড় হয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় এবং এই সমাজ থেকে যে অন্ধকার এবং বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে এগুলো দূর করে মুসলিম সমাজকে একটা আলাদা স্থানে এবং উন্নত স্থানে অধিষ্ঠিত করা যায়, এই ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। আমরা এও জানি যে উনি ক্যালকাটার যে আলিয়া মাদ্রাসায় উনি লেখাপড়া করেন, সেখানে তিনি ইংরেজি, উর্দু, বাংলা সাহিত্য, ফার্সি এই ভাষা নিয়ে তিনি পড়াশোনা করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে তিনি শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন এবং লাস্ট জীবনে তিনি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন মূলত মুসলিম নবজাগরণের রেনেসাঁর অগ্রদূত, আমরা পায়োনিয়ার বলতে পারি। তিনি মুসলিম লিটারেরি সোসাইটি গঠন করেন, যার মাধ্যমে ক্যালকাটা কেন্দ্রিক যে মুসলিম যে সভ্যতা গড়ে উঠছিল, রাজধানী ছিল, সেখানে মুসলমানদের একটা দল পড়াশোনায় অগ্রগতি হয় এবং মুসলমানরা ধীরে ধীরে ইংরেজি শিক্ষাকে গ্রহণ করতে থাকেন এবং তারা ব্রিটিশের বিভিন্ন রাজ কর্মচারী হিসাবে তারা যোগদান করেন। এভাবেই মুসলিম শিক্ষার প্রচার এবং প্রসার ঘটতে থাকে। আমরা দেখতে পাচ্ছি সেই পুরোনো আমলের বিল্ডিং, অনেক বড় ফটক, বড় দরজা দেখা যাচ্ছে, উপরে চিলে করে দেখা যাচ্ছে, পাশে ঝোড় জঙ্গল দেখা যাচ্ছে। আসলে এখানে তাদের বংশধরগণ বাস করেন না, এটার সংস্কার প্রয়োজন, কেননা এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। কেননা মুসলিম জাগরণের অগ্রদূত নওয়াব আব্দুল লতিফ, বিশেষ করে ফরিদপুরের যে গৌরব, প্রাইড আমরা বলতে পারি তিনি, সেক্ষেত্রে অবশ্যই ফরিদপুরবাসীর এখন তো দাবি থাকবে তার এই জন্মভিটাকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এটাকে কিভাবে গঠন করা যায় এবং এখানে আরও বাজেট প্রণয়ন করে এর পুরো অবকাঠামোগত চেঞ্জ এনে একটা ভিজিটিং স্পট করা যায়, মানুষ যাতে জানতে পারে তার কর্মজীবন সম্বন্ধে, তার যে সমাজ সংস্কারমূলক কাজ সম্বন্ধে তিনি যে কাজ করে গেছেন, এবং আমরা নতুন প্রজন্ম যাতে উদ্বুদ্ধ হতে পারি এই ব্যাপারে অবশ্যই আমার মনে হয় বর্তমান সরকারের ভূমিকা নেওয়া অত্যাবশ্যক বলে আমি মনে করি। ভেতরে যাচ্ছি, মেইন ফটক দিয়ে যাচ্ছি, দেখি ভেতরে কী আছে এবং সেখান থেকে আমরা কিছু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যে কারণে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে, একটু যেতে কষ্ট হচ্ছে আমাদের সামনে সত্যি সেই বিল্ডিংটি অবস্থিত। বিল্ডিং দেখতে পাচ্ছি, পুরনো আমলের যে শৈলী, ব্রিটিশ পিরিয়ডের যে স্থাপত্য শৈলীর নান্দনিক দৃশ্য দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা চিলেকোঠা, সেখানে কাঠ দিয়ে তার ভিত অর্থাৎ পাটাতন করা হয়েছে, অনেক উপরে সজ্জা মনে হয় দেখাবেন আমাদের। সেখানে সেই পুরোনো আমলের যে বিভিন্ন রকম যে ডিজাইন, দরজার ডিজাইন, এক ধরনের খিলান রয়েছে, যেটা অনেকটা কী বলে ধনুকাকৃতির বাটা, যে খিলানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সত্যি প্রকৃতির একটা অপূর্ব নিদর্শন হচ্ছে এই বিল্ডিং। এখনো কালের সাক্ষী হয়ে এটা দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আরও তার ব্যাপারে, তার জীবনের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে জানানোর জন্য এটা সংস্কার অত্যাবশ্যক এবং খুবই জরুরি এটা করার জন্য। আমরা প্রশাসনকে এবং প্রত্নতত্ত্ব
তথ্য বিভাগকে আমরা আহ্বান জানাবো যে এটার পুরো সংস্কার করে এটা একটা পর্যটন কেন্দ্র করার জন্য। আমাদের তিনি ফরিদপুরের গৌরব, মুসলিম জাগরণের গৌরব, বাংলার গৌরব, এই মহাপুরুষ তিনি আমাদের অনেক দিয়েছেন এবং তার অবদানের ফলেই এদেশে মুসলমানদের যে শিক্ষা বিস্তার ঘটেছিল এবং মুসলমানরা সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের জাতাকল থেকে বের হয়ে নব উদ্দীপনায় শিক্ষা দীক্ষায় তারা এগিয়ে যায় এবং একটা মিডল ক্লাস মুসলিম সোসাইটি তারা গঠন করতে সক্ষম হয়। আমরা যেটা দেখতে পারি বিংশ শতাব্দীর প্রারম্ভে তারই হাত ধরে এই মুসলিম সমাজ আস্তে আস্তে এগিয়ে যায়। তো ওকে, আমাদের আজকের এই ভ্রমণে আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই মোহাম্মদ জামাল হোসেন। তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন, নিয়ে এসেছেন। তারই এলাকা বলা যায়, তিনি পাশেই তার দাঁতপুর গ্রামে তার বাড়ি, এবং যিনি ভিডিও করছেন অতি আগ্রহের কারণে আমাদের এই স্পটে আসা তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অত্যন্ত ভ্রমণ পিপাসু একজন লোক, স্মার্ট গাই। আমরা তার শুভকামনা করি। আমরা আজকে তিনজনই সত্যি এই স্পটটা দেখে গেলাম এবং আমাদের সত্যি ভালো লেগেছে। আমরা গৌরবান্বিত নওয়াব আব্দুল লতিফ তার জীবন এবং কর্ম যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের তরুণ সমাজরা জেনে উদ্বুদ্ধ হোক এবং শিক্ষা দীক্ষায় এই প্রজন্ম আরও এগিয়ে যাক, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। নওয়াব আব্দুল লতিফের জীবনীতে আমরা আর একটা বিষয় পাই, সেটা হচ্ছে যখন ব্রিটিশ আমলে মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে নারাজ ছিল, অনিচ্ছুক ছিল, এবং তারা ওই সময় এই দেশটাকে দারুল হরব হিসাবে পরিগণিত করে। ঠিক ওই সময় তিনি আমাদের যে জৌনপুরের বিখ্যাত যে আউলিয়া জনাব কেরামত আলী রাহিমাহুল্লাহ এর সাথে যৌথভাবে ঘোষণা করেন যে না, এই ব্রিটিশ সাম্রাজ্য দারুল হারব নয়, এটি হচ্ছে দারুল ইসলাম। আমরা জানি দারুল হারব মানে হচ্ছে যে এটা মুসলমানদের জন্য কি বলা যায়, এটা মুসলিমদের জন্য একটা প্রতিকূল স্থান বা একটা দেশ, কিন্তু ওটাকে উনি মাতে নারাজ ছিলেন। তিনি জনাব আউলিয়া কেরামত আলী জৌনপুরীর সাথে একত্রিত হয়ে যৌথভাবে ঘোষণা করেন যে না, এটি দারুল হারব নয়, এটি হচ্ছে দারুল ইসলাম। এবং এর ফলে মুসলমানরা আবার স্বস্তি ফিরে পায় এবং এই দেশে বসবাস করে তাদেরকে যোগ্যতা প্রমাণ করার জন্য তারা আবার উঠে পড়ে লেগে যায়।